পলিমারাইজেশন প্রসেসটা দেখছিলাম। তো আমরা আজকে পলিমারাইজেশন প্রসেসের তোমার শেষ যেই প্রসেসটা কোপলিমারাইজেশন, সেটার উপরে ফার্স্টে কিছু দেখবো আর কি। আমি এখানে যেটা নিয়ে এসেছি সেটা আসলে তোমরা জানো, এটা খুব একটা ইম্পর্টেন্ট না যে কোপলিমারাইজেশন জিনিসটা কি। যদি এক ধরনের মনোমার থাকে সেটাকে আমরা বলি হোমোপলিমার, আর একাধিক মনোমার থাকলে সেটা হচ্ছে কোপলিমার, এবং এই ধরনের 4 ধরনের কোপলিমার হয়, এইটাও তোমরা জানো, আমরা ফার্স্ট লেকচারে বলেছি। এই কোপলিমারাইজেশনের তোমার যে প্রসেসটা সেটা একটু কমপ্লিকেটেড, তোমার কাইনেটিক্স প্রসেসটা। এই জন্য আমরা অত ডিটেলসে এখানে তোমাদের দেখাবো না। এখানে আমরা যেটা করেছি যে একাধিক দুইটা মনোমার যদি হয় বাইনারি কেসে, তাহলে সেই ক্ষেত্রে এর জাস্ট প্রোপাগেশন স্টেপটা আমরা দেখানোর চেষ্টা করেছি। এখান থেকে আমরা একটা ইকুয়েশন বের করব, সেই জন্যই এটা করা। আমরা টোটাল কাইনেটিক্সটা সেই অর্থে স্টাডি করব না। তাহলে আমাদের যে প্রোপাগেশন স্টেপ ফ্রি রেডিক্যাল কোপলিমারাইজেশনের ক্ষেত্রে আমরা যদি দুইটা মনোমার ইউজ করি, তাহলে এই যে 4টা স্টেপে তার প্রোপাগেশন স্টেপটা আমরা শো করতে পারি। এখানে আমরা এই 4টা স্টেপে চেষ্টা করছি শো করতে। এখন আমরা প্রথমে যে কাজটা করব, যে রেডিক্যাল 1 এবং রেডিক্যাল 2 এইটা দুইটাই একই রেটে ডিস্ট্রাকশন হয়, সেই জন্য স্টেডি স্টেট অ্যাজাম্পশন থেকে রেট অফ ডিস্ট্রাকশন অফ রেডিক্যাল 1 ইকুয়ালস টু রেট অফ ডিস্ট্রাকশন অফ রেডিক্যাল 2 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা এই কাইনেটিক্স গুলো যদি এখানে বসাই, তাহলে দেখো এইটা হচ্ছে এই স্টেপে ডিস্ট্রাকশন হবে, সেই জন্য আমরা এই রেটটা এখানে বসিয়েছি। আর এইটা হবে এই স্টেপে রেডিক্যাল 2টা ডিস্ট্রাকশন হবে, এই রেটটা আমরা এখানে বসিয়েছি, এটা সমান। এখান থেকে আমরা এই দুইটা রেডিক্যালের রেশিও নিয়ে ইকুয়েশন 1টা বের করেছি। তাহলে আমরা প্রথমে যেটা বললাম যে আমরা ডিটেলসে যাব না, আমরা জাস্ট শুধু তার প্রোপাগেশন স্টেপটা যদি শুধুমাত্র দুইটা মনোমার ডিফারেন্ট মনোমার আমরা ইউজ করি, আমরা এই 4টে স্টেপের মধ্যে লিখতে পারবো। সেখান থেকে আমরা যেটা করলাম যে দুইটা রেডিক্যাল 1 এবং রেডিক্যাল 2 তার ডিস্ট্রাকশন যেহেতু সমান, তার রেট অফ ডিস্ট্রাকশন সমান, সেই দুইটা রেট আমরা লিখলাম। লিখে এখান থেকে তোমার রেডিক্যাল 1 এবং রেডিক্যাল 2 এর যে রেশিওটা ইকুয়েশন 1 থেকে আমরা বের করলাম। এরপরে নেক্সট আরেকটা ইকুয়েশন আমরা এইভাবে লিখব, সেটা হচ্ছে যে রেট অফ কনজাম্পশন অফ মনোমার 1, এইটা এই এক্সপ্রেশনের মাধ্যমে আমরা লিখতে পারি। তোমরা কাইনেটিক্সটা দেখলেই বুঝতে পারবা কোথায় কোথায় কনজিউম হচ্ছে, সেই অনুযায়ী কাইনেটিক এক্সপ্রেশনটা লেখা, তোমরা সেটা একটু দেখে নিবা। একইভাবে মনোমার 2 এর জন্য রেট অফ কনজাম্পশন হচ্ছে এই ইকুয়েশনটা। এই দুটো যদি আমরা রেশিও করি, তাহলে ইকুয়েশন 2টা পাওয়া যায়। এখানে যেটা বলা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রেশিও অফ মনোমারস ইন কোপলিমার, তার মানে রিঅ্যাকশনটা চলতেছে, তুমি যে কোনো একটা সময় নিয়ে রেশিও করলে যে রেশিওটা পাওয়া যাবে সেইটাই হচ্ছে ইকুয়েশন 2 দিয়ে দেখানো হয়েছে। এখন 1 এবং 2 এই দুইটাকে যদি আমরা একসাথে করি, তাহলে আমাদের এই ইকুয়েশনটা পাওয়া যায়, যেটাকে আমরা বলছি কোপলিমার ইকুয়েশন। আমরা এইটুকুই শুধু কাইনেটিক্স থেকে তোমাদের জন্য দেখাবো। কোপলিমারাইজেশন কোপলিমার তার জন্য ফ্রি রেডিক্যাল কোপলিমারাইজেশনের জন্য এই ইকুয়েশনটা ডিরাইভ করতে আসে অনেক সময়, যে বলা হয় যে কোপলিমার ইকুয়েশনটা ডিরাইভ করো। তাহলে তোমরা যেটা করবা, স্কিমটা দিবা, দিয়ে এই যে ইকুয়েশন 1টা লিখবা, দেন ইকুয়েশন 2টা লিখে বলবা যে এই দুটো একসাথে করলে আমাদের এই ইকুয়েশনটা পাওয়া যায়। আমরা এটা একটা ডিরাইভ ইকুয়েশন দিচ্ছি, স্টেপগুলো এখানে আমরা ওমিট করছি, যেটা দরকার নাই আর কি। আর এখানে আর এবং R2 বলা হচ্ছে রিঅ্যাক্টিভিটি রেশিও। তো এই জিনিসটুকু শুধু কোপলিমার থেকে জানলে চলবে আপাতত, এর বেশি আমরা কিছু দেখব না। যেখানে যখন R2 আসে, আর কিছু জিনিস আছে F1 স্মলার এন্ড F1 ক্যাপিটাল, এগুলোর মিনিং জানতে চাওয়া হয়। এটা খুব ইম্পর্টেন্ট না, জাস্ট জেনে রাখো। এটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি অফ রেডিক্যাল 1, কোনো একটা রেডিক্যালের রিঅ্যাক্টিভিটি R1 থেকে পাওয়া যায়। এই R1টা যদি 1-এর চেয়ে বেশি হয়, এটা হচ্ছে রেশিও দুইটা মনোমারের, তাহলে এটা মনে করা হবে যে হোমোপলিমারটা বেশি হচ্ছে কোপলিমারের চাইতে। আর যদি R1টা 0 হয়, তাহলে কোনো একটা সেকেন্ড যে মনোমারটা সেইটা রিঅ্যাকশন করতেছে, ফার্স্ট মনোমারটা করতেছে, এই ধরনের একটা ইনফরমেশন পাওয়া যাবে। যা শুধু R1 জিনিসটা কি সেটা জেনে রাখলেই হবে। আর F1 স্মল এবং F1 ক্যাপিটাল, F2 স্মল এবং F2 ক্যাপিটাল, সেটা হচ্ছে মোল ফ্র্যাকশন অফ মনোমার ইন ফিড। তার মানে আমরা যখন মনোমার দুটো একসাথে মিশাচ্ছি, তখনকার রেশিও হচ্ছে স্মলার F1 এবং F2। পলিমারটা যখন তৈরি হচ্ছে, সেই পলিমারের মধ্যে
মনোমারগুলোর রেশিওটা হচ্ছে F1 এবং F2 ক্যাপিটাল। তাহলে মোল ফ্র্যাকশন অফ মনোমার ইন পলিমার, মোল ফ্র্যাকশন অফ মনোমার ইন ফিড, এইটুকু জানা থাকলেই চলবে। জাস্ট R1 এবং R2 বলতে আমরা কি বুঝি। এই এই এতটুকু জিনিস জানলে মোটামুটি তোমাদের কোপলিমারাইজেশনটা তোমাদের সিলেবাসে যতটুকু আছে সেটা কভার হবে। এর বেশি কিছু আপাতত দরকার নাই। লাস্টে আমরা যেটা করব, সরি এর আগে একটা আছে লিভিং পলিমারাইজেশন। এটাও খুব ইম্পর্টেন্ট একটা পলিমারাইজেশন। তোমরা দেখবা মাঝে মাঝে ডেফিনিশন হিসেবে আসে অথবা জানতে চাওয়া হয় যে একটা শর্ট ব্রিফ নোট লেখো লিভিং পলিমারাইজেশন জিনিসটা কি তার উপরে। তো এইটা হচ্ছে যে আমরা দেখো এখানে বলা হচ্ছে নো টার্মিনেশন স্টেপ এন্ড নো চেইন ট্রান্সফার, polymerization stop when there is no more monomer, once the monomer is replenished polymerization resume। তার মানেটা হচ্ছে তুমি দুটো মনোমার দিলা, পলিমার তৈরি হচ্ছে, মনোমার যখন শেষ হয়ে যাবে পলিমারাইজেশনটা স্টপ হয়ে যাবে। কিন্তু এইটা যেহেতু চেইন ট্রান্সফার হবে না এবং এর কোনো টার্মিনেশনও নাই, তখন আবার যদি তুমি মনোমার দাও সাথে সাথে আবার পলিমারাইজেশনটা শুরু হবে, অ্যাজ ইফ যে লিভিং অবস্থায় আছে, সেই পলিমারটা ডেড হয়ে যায় না। সেই জন্যই এটাকে বলা হয় লিভিং পলিমারাইজেশন, যার কোনো টার্মিনেশনও নাই এবং চেইন ট্রান্সফারও নাই। যতক্ষণ পর্যন্ত মনোমার থাকবে পলিমারাইজেশনটা চলতে থাকবে, মনোমার শেষ হয়ে গেলে পলিমারাইজেশন শেষ হবে, কিন্তু তুমি আবার যদি কিছুক্ষণ পর আরো কিছু মনোমার দাও আবার পলিমারাইজেশনটা শুরু হবে। সেই অর্থে এটাকে বলা হয় লিভিং পলিমারাইজেশন। এটা একটা ইম্পর্টেন্ট পলিমারাইজেশন প্রসেস ইন্ডাস্ট্রির জন্য। এটার অ্যাডভান্টেজটা কি, এখানে আমরা পলি ডিসপারসিটিটাকে কন্ট্রোল করতে পারি, মলিকুলার ওয়েটটা আমাদের ডিজায়ার অনুযায়ী বানাতে পারি এবং ব্লক কোপলিমার তৈরি করতে পারি এই লিভিং পলিমারাইজেশনের মাধ্যমে। প্রথমেই ডেফিনিশনটা মনে রাখবা, এরপরে কি কি কাজে লাগানো যায় সেটা দেখলাম। এর একটা এক্সাম্পল হচ্ছে এটা, ইনিশিয়েশন স্টেপটা দেওয়া আছে এবং প্রোপাগেশন স্টেপটা দেওয়া আছে। যেহেতু টার্মিনেশন নাই, চেইন ট্রান্সফার নাই, সেই জন্য ওই স্টেপগুলো আমরা দিইনি। তাহলে এই সবগুলো মিলেই তোমার লিভিং পলিমারাইজেশন জিনিসটাকে এভাবে আনসার করতে হবে। প্রথমে ডিফাইন করতে হবে, তারপরে এটা কি কাজে লাগলো সেটা আমরা একটু দেখলাম, একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা সেটা বর্ণনা করলাম এই লিভিং পলিমারাইজেশনটা। এখন আমরা যদি একদম শেষে পলিমারাইজেশন প্রসেসে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে স্টেপ রিঅ্যাকশন এবং চেইন রিঅ্যাকশন, তার মধ্যে পার্থক্যটা কি সেটা জানতে চাওয়া হয়, প্রায় কোশ্চেনও আসে এবং তোমাদের জানাটাও উচিত। প্রথমে আমরা বলেছি যে গ্রোথ ওকার্স থ্রু ম্যাট্রিক্স বাই রিঅ্যাকশন বিটুইন মনোমার, অলিগোমার্স অ্যান্ড পলিমার্স। তোমরা জানো যে স্টেপ রিঅ্যাকশন হচ্ছে সিঙ্গেল স্টেপ পলিমারাইজেশন, ম্যাট্রিক্সটা হচ্ছে মেইন ব্যাকবোন যেটা, সেটা বাড়তে থাকে আস্তে আস্তে। আর চেইন রিঅ্যাকশন পলিমারাইজেশনে কি হয়, একটা একটা মনোমার ইউনিট চেইনে যুক্ত হয়ে পলিমারটা তৈরি হয়। থ্রু আউট ম্যাট্রিক্সে হয় স্টেপ রিঅ্যাকশনে, আর গ্রোথ রিঅ্যাকশনে যেটা হয় যে একটার পর একটা মনোমার অ্যাড হয়ে পলিমার চেনটা বাড়তে থাকে। সেকেন্ড যে ডিফারেন্সটা, এ বলতে এভারেজ বোঝানো হচ্ছে, ডিগ্রি অফ পলিমারাইজেশন লো টু মডারেট। ডিগ্রি অফ পলিমারাইজেশন স্টেপ রিঅ্যাকশনের জন্য লো টু মডারেট, আর ডিগ্রি অফ পলিমারাইজেশন ক্যান বি ভেরি হাই ফর চেইন রিঅ্যাকশন। মনোমার কনজিউম র্যাপিডলি হোয়াইল মলিকুলার ওয়েট ইনক্রিজেস স্লোলি। এটা একটা ইন্টারেস্টিং ডিফারেন্স। মনোমার কনজিউম হয় খুব তাড়াতাড়ি কিন্তু ওয়েট ইনক্রিজ করে স্লোলি। মনোমার কনজিউম রিলেটিভলি স্লোলি বাট মলিকুলার ওয়েট ইনক্রিজেস র্যাপিডলি। খুব কুইকলি মলিকুলার ওয়েট বেড়ে যায় এই ক্ষেত্রে। নো ইনিশিয়েটর নিডেড, সেম রিঅ্যাকশন মেকানিজম থ্রু আউট। এখানে ইনিশিয়েটর দরকার হয়, আমরা জানি চেইন রিঅ্যাকশনে ইনিশিয়েশন প্রপাগেশন মেকানিজমস ডিফারেন্ট। নো টার্মিনেশন স্টেপ এন্ড গ্রুপস স্টিল রিঅ্যাক্টিভ। এখানে কোনো টার্মিনেশন নাই স্টেপ রিঅ্যাকশনে, একটা স্টেপে যেতে হয়। এখানে চেইন টার্মিনেশন স্টেপ ইনভলভ। এবং পলিমারাইজেশন রেট ডিক্রিজেস স্টেডিলি অ্যাজ ফাংশনাল গ্রুপ কনজিউম। Polymerization rate increases initially as initiator units generate, remains relatively constant until এটা পলিমারাইজেশন ডিক্রিজ করে কিন্তু এটা অলমোস্ট স্টেডি থাকে। এই হচ্ছে একটা সামারি তোমার ডিফারেন্সের জন্য। তোমাদের কাছে যদি আরো ভালো কোনো ডিফারেন্স থাকে এটাও অ্যাড করতে পারো, পয়েন্ট যদি থাকে তোমরা দিবা। আর একটা জিনিস দেখো, এখানে এত ল্যাঙ্গুয়েজ না দিলেও চলে, যেমন ধরো শুধু বললা গ্রোথ ওকার্স থ্রুআউট ম্যাট্রিক্স, দ্যাটস এনাফ। গ্রোথ ওকার্স বাই সাকসেসিভ এডিশন অফ মনোমার, এইভাবে কিছু ল্যাঙ্গুয়েজে তুমি কমাইতে পারো, এটা বোঝার জন্য দেওয়া। শুধু মেইন পয়েন্টগুলো দিয়ে দিলেই তোমার এই ডিফারেন্সটা কমপ্লিট হবে। তোমার এই জিনিসটা ভালো করে পড়তে হবে পরীক্ষার জন্য এবং পার্থক্য বোঝার জন্য। এবং আমি আবার বলছি এর বাইরেও যদি কোনো পয়েন্টস তোমাদের মনে হয়, তোমরা খুঁজে পাও যে দুটা ডিফারেন্সের মধ্যে দেওয়া যেতে পারে, তাহলে অবশ্যই সেটা ইনকর্পোরেট করতে হবে। তাহলে এই ছিল আমাদের তোমার পলিমারাইজেশনের প্রসেসের উপরে আমাদের এইটুকুই। এরপরে যে অংশটুক এই চ্যাপ্টারে সেটা হচ্ছে পলিমারাইজেশন টেকনিক্স। আমরা এতক্ষণ পড়লাম যে পলিমার
কি রিয়াকশনের মাধ্যমে তৈরি করা হয়। এখন আমরা দেখব, যেহেতু এটা একটা পলিমার টেকনোলজি তোমাদের এই সিলেবাস টপিকসটা, তো এখানে প্রসেসটাও ইম্পর্টেন্ট। কি কি টেকনিকে এই যে পলিমারাইজেশনগুলো আমরা রিয়াকশনগুলো করি তৈরি করা যেতে পারে। তো মেইন এই চারটা হচ্ছে রেগুলার ইউজ করা টেকনিক, যেমন বাল্ক পলিমারাইজেশন, সলিউশন পলিমারাইজেশন, সাসপেনশন পলিমারাইজেশন আর ইমালশন পলিমারাইজেশন। এগুলো রেগুলারলি ইউজ হয়। আর কিছু আছে তোমার লেস কমন পলিমারাইজেশন টেকনিক, এটা খুব বেশি ইউজ হয় না, খুব সিলেক্টিভ কেসে ইউজ হয়, যেমন সলিড স্টেট পলিমারাইজেশন, গ্যাস ফেজ পলিমারাইজেশন এন্ড প্লাজমা পলিমারাইজেশন। প্রথমেই যেটা করতে হবে তোমাদেরকে, এই প্রত্যেকটা নামগুলো মনে রাখতে হবে, যেগুলো ইউজ হয় কোন পলিমারাইজেশন গুলা এবং কোনগুলা লেস কমনলি ইউজ পলিমারাইজেশন প্রসেসের নামগুলো অ্যাটলিস্ট মনে রাখবা। এরপরে আমরা যদি একটু একটা করে দেখি টেকনিকগুলা, সেটা আচ্ছা তার আগে দেখা দরকার যে চয়েস অফ পলিমারাইজেশন টেকনিক। এই যে 7-8টা টেকনিক আমি বললাম, কোন টেকনিকটা তুমি চয়েস করবে, কোন পলিমারাইজেশন ক্ষেত্রে কার উপরে ডিপেন্ড করবে, সেটা হচ্ছে আমি ডিটেলস হতে না বলে মেইন পয়েন্টগুলো শুধু বলি যে চয়েস অফ স্পেসিফিক টেকনিক ডিপেন্ড অন সার্টেন ফ্যাক্টরস। তার মধ্যে প্রথম হচ্ছে কাইনেটিক্স এবং মেকানিস্টিক ফ্যাক্টরটা, কোন মেকানিজমে কোন কাইনেটিক্সে করলে ভালো হবে সেটা জানতে হবে এক নাম্বার। টেকনোলজিক্যাল, এটা বলতে যেটা বোঝাচ্ছে যে হিট জেনারেট হয় তোমার পলিমারাইজেশন প্রসেসে, হিটটা দূর করতে হবে। আর হিট জেনারেশন না হলে যদি সুবিধা হয় তাহলে সেটা, এই ধরনের জিনিসগুলো টেকনোলজিক্যাল ফ্যাক্টরের মধ্যে আসবে। আর ইকোনমিক ফ্যাক্টর তো ন্যাচারালি যেটা তুমি ইকোনমিক্যালি ভায়াবল হতে হবে ফ্যাক্টর, তাই না, কস্ট ইফেক্টিভ হতে হবে। এই তিনটা ক্রাইটেরিয়ার উপরে বেস করে পলিমারাইজেশন টেকনিকগুলো সাধারণত চয়েস করা হয়। এখন আমরা যদি একটু একটু করে দেখি পলিমারাইজেশন প্রসেসগুলা, আমি এখানে দেখো এই একটাই দুইটা সাইডে দেখেছি সেম জিনিস, এইটা এইভাবে আর একটা হচ্ছে এইভাবে। এখন তোমাকে আমি একটু বলবো যে কিভাবে তুমি এটা কম্বাইন করে একটা সুন্দর জিনিস তৈরি করবো বাল্ক পলিমারাইজেশনের ক্ষেত্রে। প্রথমেই আমরা একটু সেকেন্ড স্লাইডে যাই। বাল্ক পলিমারাইজেশন যখন আসবে তখন প্রথমেই তুমি বলবা, এই জিনিসটা বলতে হবে যে সুইটেবল ফর ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশন অ্যান্ড স্টেপ গ্রোথ পলিমারাইজেশন। তার মানে বাল্ক পলিমারাইজেশনটা কার জন্য সুইটেবল সেই জিনিসটা স্টেটমেন্টটা প্রথমে দরকার। সুইটেবল ফর ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশন অ্যান্ড স্টেপ পলিমারাইজেশন, এটা বললাম। আচ্ছা, এরপরে তুমি যেটা বলতে পারো, আমি বুলেট আকারে দেখাচ্ছি, তুমি আনসারটা তো বুলেট আকারে হয় না, ওই লাইনটা বলার পরে এইভাবে বলো, দিস ইজ দ্য সিম্পলেস্ট পলিমারাইজেশন টেকনিক। ইন দিস পলিমারাইজেশন দ্য হাইয়েস্ট পিউরিটি অফ মনোমার পলিমার ক্যান বি অবটেন। এই ধরনের একটু ল্যাঙ্গুয়েজ তুমি দিলা, এইখান থেকে পয়েন্টগুলো নিয়ে the following ingredients are used in this polymerization process like monomer, monomer soluble initiator, chain transfer agent, etc. And this polymerization process has the following advantages and disadvantages বলে তুমি এই জিনিসগুলা দিলা, এই অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ। তাহলে তোমার অত বেশিও কিছু লিখলে না, কিন্তু অল্পের মধ্যে সুন্দরভাবে এই প্রসেসটা কভার হচ্ছে। আবার বলছি, দেখো তুমি এই দুইটা স্টেপে, এই দুইটা সাইডে অনেক কিছু আছে, এগুলো নিয়ে তুমি তোমার মতো করে সুন্দর করে তৈরি করবা। তৈরি করার স্টেপটা হচ্ছে এরকম, প্রথমেই দিবা যে কোন ধরনের ক্ষেত্রে, কোন পলিমারাইজেশনের ক্ষেত্রে এই বাল্ক পলিমারাইজেশনটা বেশি, কোন ধরনের রিঅ্যাকশনের ক্ষেত্রে, যেমন ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশন না স্টেপ গ্রোথ, কার ক্ষেত্রে আমরা বাল্ক পলিমারাইজেশন ইউজ করি। তো আমরা বলছি যে সুইটেবল ফর ফ্রি রেডিক্যাল অ্যান্ড স্টেপ গ্রোথ পলিমারাইজেশনের জন্য এটা সুইটেবল। আচ্ছা, এরপরে তুমি যেটা বললা যে এখানে কিছু ডেসক্রিপশন দিলা, সিম্পলেস্ট টেকনিক, হাইয়েস্ট পিউরিটি পলিমার পাওয়া যায়, ইনগ্রেডিয়েন্টস গুলো কি কি এবং তার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কি কি, এখানে কিছু ইনফরমেশন আছে, আবার এখানেও কিছু ইনফরমেশন আছে, দুইটা মিলিয়েই তুমি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজটাকে বর্ণনা করো। আর এই যে জিনিসটা, এটা জাস্ট একটা বোঝার জন্য আমি দিয়েছি তোমাদের। দেখো এখানে এটা একটা সিস্টেম, এটা একটা হাইপোথেটিক্যাল চেম্বার, এরকম কোনো চেম্বার ইউজ করা হয় না। এখানে যেটা হয় যে হোমোজিনিয়াস সিস্টেম অফ মনোমার ইনিশিয়েটর ক্যাটালিস্ট, তার মানে তুমি যাই দিচ্ছ এটা হোমোজিনিয়াস ফেসে থাকছে, একটা ফেসে থাকবে বাল্ক পলিমারাইজেশনের ক্ষেত্রে। তাহলে এইভাবে তুমি বাল্ক পলিমারাইজেশনটা আনসার করতে পারো। আবার বলছি, প্রথমেই বলবা কোন ধরনের পলিমারাইজেশন রিঅ্যাকশনের জন্য এই বাল্ক পলিমারাইজেশন সুইটেবল, তারপরে একটা সিম্পল বর্ণনা দিলা, ইনগ্রেডিয়েন্টস গুলো কি কি সেটা দিলা, অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ গুলো দিয়ে তুমি এই জিনিসটাকে কমপ্লিট করতে পারো। একইভাবে প্রত্যেকটা জিনিস একই ধরনের, কিন্তু একটু একটু ডিফারেন্স হবে। তো সলিউশন পলিমারাইজেশন, সেটা যদি আমরা বলি, তাহলে আমরা আবার এই সেকেন্ড স্লাইড থেকে প্রথমে বললাম সুইটেবল ফর ফ্রি রেডিক্যাল অ্যান্ড আয়নিক পলিমারাইজেশন। এই সলিউশন পলিমারাইজেশনটা এর জন্য সুইটেবল। যেহেতু সলিউশন পলিমারাইজেশন, তোমার সলভেন্টটা খুব ইম্পর্টেন্ট, তাহলে এই ক্ষেত্রে এই সলভেন্টের ক্যারেক্টারিস্টিক্স গুলো তোমাকে ডিফাইন করতে হবে। তাহলে বললা যে দিস ইজ সুইটেবল ফর ফ্রি রেডিক্যাল অ্যান্ড আয়নিক পলিমারাইজেশন
and the solvent uses for this polymerization should have the following characteristics বলে তুমি এই সলভেন্টের এই ক্যারেক্টারিস্টিক্স গুলো দিলা। এখানেও কিছু আছে, এখানেও আমরা একই জিনিস বলার চেষ্টা করছি যে কি কি ক্যারেক্টারিস্টিক থাকলে সলভেন্ট গুলা বেটার সলভেন্ট হবে। যেমন ধরো এখানে যদি বলা হয় মনোমার এন্ড ইনিশিয়েটর সলিবল হতে হবে সলভেন্টে, অ্যাকসেপ্টেবল চেইন ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক থাকতে হবে, সুইটেবল মেল্টিং এন্ড বয়লিং পয়েন্ট থাকতে হবে, টক্সিসিটি থাকা যাবে না, এনভায়রনমেন্টালি অ্যাকসেপ্টেবল হতে হবে এবং লো কস্ট হতে হবে। এই ক্যারেক্টারিস্টিক্সগুলো এই সলিউশন পলিমারাইজেশনের সলভেন্টগুলো থাকতে হবে। তারপরে তুমি দাও যে এটার কি কি ইনগ্রেডিয়েন্টস এখানে ইউজ করা হয় এবং লাস্টে তার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজগুলো কি সেটাও তুমি বর্ণনা করো। তাহলে এইভাবে করলে সলিউশন পলিমারাইজেশনটা তোমার কমপ্লিট হলো। এরপরে হচ্ছে সাসপেনশন পলিমারাইজেশন, একই কথা। এখানে সুইটেবল ফর ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশন, সাসপেনশন পলিমারাইজেশনটা শুধুমাত্র ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশনের জন্যই সুইটেবল। তারপরে এখানে কিছু বর্ণনা আছে যে কোয়ালিশনস অফ স্টিকি ড্রপলেট ইজ প্রিভেন্টেড বাই পিভিএ, তাহলে পলিভিনাইল অ্যালকোহল দিলে এই একসাথে হওয়ার যে প্রবণতাটা ড্রপলেটগুলো সেটা প্রিভেন্ট করা যাবে। নিয়ার দ্য এন্ড অফ পলিমারাইজেশন পার্টিকেলস পার্টিকেলগুলো হার্ড হয়ে যায় অ্যান্ড দে ক্যান বি রিমুভ বাই ফিল্ট্রেশন অ্যান্ড দেন ওয়াশিং। এটা তুমি ল্যাঙ্গুয়েজে বললা। তারপরে ইনগ্রেডিয়েন্টস কি কি আছে বললা, অ্যান্ড লাস্টে কি কি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজগুলো আছে সেটা তুমি একটু বর্ণনা করলা। এখানেও দেখো একটা সিস্টেম, এখানে আবার এইটা হচ্ছে মনোমার ওয়াটার ইনসলেবল থাকতে হবে, ইনিশিয়েটর ওয়াটার ইনসলেবল হবে, ওয়াটার হচ্ছে নন সলভেন্ট, এটা অন্য কোনো কাজে ব্যবহার করে আমরা প্রোটেক্টিভ কোলাইড থাকতে হবে। তাহলে এই হচ্ছে একটা লার্জ স্কেল অ্যাম্পলিফিকেশন এই সিস্টেমের মধ্যে কি কি থাকে সেইটা এটা তোমাদের বোঝার জন্য এটা আনসারের মধ্যে থাকাটা নেসেসারি না। তাহলে প্রথমেই কার জন্য দরকার সেটা বলবা, এরপরে কিছু বর্ণনা দিবা প্রসেসের, তারপরে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে এন্ড দেন অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দিলে তোমাদের এই প্রসেসটা কমপ্লিট হবে। এটা লাস্ট যেটা রেগুলার পলিমারাইজেশন সেটা হচ্ছে ইমালশন পলিমারাইজেশন। একইভাবে আমরা প্রথমেই তাহলে দেখবো সুইটেবল ফর ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশন, ইমালশন পলিমারাইজেশনটা in this polymerization process particles are formed monocytes with emulsion polymerization, সেটা বলা polymerization initiated when the water soluble radicals enters the monomer containing micelle, এটাও বলা যে পলিমারাইজেশন প্রসেসটা কিভাবে শুরু হলো। তারপরে কি কি ইনগ্রেডিয়েন্টস এই প্রসেসে তুমি ইউজ করো সেটার একটা লিস্ট দিলা, এন্ড লাস্টলি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কি আছে সেটা সুন্দর করে সাজিয়ে লিখলে এই প্রসেসগুলো কমপ্লিট হবে। এইভাবে তোমরা এই দুইটা সাইড মিলে তোমরা সুন্দর করে একটা কমপ্লিট প্রসেসটা লিখে রাখবা। খুব বেশি ল্যাঙ্গুয়েজ দরকার নাই, অল্প ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যতটুকু সম্ভব হয় এভাবে তৈরি করতে হবে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি, এইটা খুব একটা ইম্পর্টেন্ট না, সলিড স্টেট এবং প্লাজমা পলিমারাইজেশন, এটা একটু নতুন ধরনের পলিমারাইজেশন, খুব কম ইউজ হয়, তবু একটু জানা দরকার, সেই জন্য আমরা এটা একটু দেখব। এখানে বলা হচ্ছে যে সলিড স্টেট পলিমারাইজেশন ইজ এ প্রসেস ইন হুইচ পলিমার চেইন লেন্থস আর ইনক্রিজ বাই হিট ইন দ্য অ্যাবসেন্স অফ অক্সিজেন এন্ড ওয়াটার। যেহেতু সলিড স্টেট ন্যাচারালি ওয়াটারের কোনো প্রশ্নই থাকে না, অক্সিজেনেরও অ্যাবসেন্স থাকবে, শুধুমাত্র হিট দিলে মনোমারগুলো একসাথে রেখে হিট দিলে পলিমারাইজেশন শুরু হবে এবং চেনটা বড় হতে থাকবে। আর একটা জিনিস এখানে হয়, বাই প্রোডাক্টগুলো তৈরি হয়, সেগুলিকে কি করতে হবে, পার্জিং উইথ ইনার্ট গ্যাস, ইনার্ট গ্যাসটা ফ্লো করে সেই বাই প্রোডাক্টগুলোকে তোমাকে এখান থেকে রিমুভ করতে হবে। এইটাই হচ্ছে সলিড স্টেট পলিমারাইজেশন। তাহলে এটা হচ্ছে একটা প্রসেস যেখানে অক্সিজেন বা ওয়াটার থাকবে না, মনোমারগুলো একসাথে করে হিট দিলে পলিমারাইজেশনটা শুরু হবে এবং হিটের বাড়ার সাথে সাথে চেইন ইনক্রিজ করবে এবং সাথে সাথে তোমার বাই প্রোডাক্টগুলোকে রিমুভ করতে হবে রিঅ্যাকশন প্রসেস থেকে। রিঅ্যাকশন ইজ ডিপেন্ড বাই টেম্পারেচার, যেটা আমরা বললাম টেম্পারেচার ডিপেন্ড রিঅ্যাকশন, এটা প্রেশারের উপরে ডিপেন্ড করবে এবং এই বাই প্রোডাক্টগুলোকে তোমাকে রিমুভ করতে হবে। এই তিনটা জিনিস ইম্পর্টেন্ট এই এসএসপি বা সলিড স্টেট পলিমারাইজেশনের ক্ষেত্রে। এটা কেন দরকার হয় দেখো, এটা হচ্ছে এসএসপি এর মাধ্যমে আমরা মেকানিক্যাল অ্যান্ড রিওলজিক্যাল প্রপার্টিজ অফ পলিমার সেটাকে আমরা ইনক্রিজ করতে পারি। সেই জন্য যেখানে এই রিওলজিক্যাল প্রপার্টি স্পেশালি দরকার, সেই ক্ষেত্রে আমরা সলিড স্টেট পলিমারাইজেশনের মাধ্যমে এই পলিমারটা তৈরি করব। এটা দিয়ে কি করা যায়, এসএসপি টেকনিক ইউজ করে ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচার অফ বটল গ্রেড পিইটি, দ্যাট মিনস পলিইথিলিন টেরাফথেলেট ইন্ডাস্ট্রিয়াল গ্রেড, যেটা সেইটা আমরা এই এসএসপি টেকনিকের মাধ্যমে তৈরি করতে পারি, এটা একটা ইউজ। এবং লাস্টে বলা হচ্ছে যে রেডিয়েশন দিয়েও এই সলিড স্টেট পলিমারাইজেশনটাকে ইনিশিয়েট করা যায়। আমরা হিটের কথা বলে আসছি এতক্ষণ, হিট দিলে হবে, এটা রেডিয়েশন দিয়েও ইন্ডিউস করা যায়। তাহলে এই যে কিছু অল্প কিছু সংখ্যক পয়েন্টস দিয়ে তুমি সলিড স্টেট পলিমারাইজেশনটাকে তুমি ডেসক্রাইব করতে পারো। এবং লাস্ট যে প্রসেসটা আমাদের এই পলিমারাইজেশন প্রসেসের মধ্যে সেটা হচ্ছে প্লাজমা পলিমারাইজেশন। তো আমরা প্রথমেই
প্লাজমা জিনিসটা কি আমার মনে হয় কিছু যদি ব্যাখ্যা করি, অনেকেই জানো তোমরা, আবার অনেকেই হয়তো জানো না। সেটা হচ্ছে যে 8000 কেলভিনে সলিড অথবা লিকুইড, যে কোনো গ্যাস সলিড বা লিকুইড থাকতে পারে না, তারা গ্যাসিয়াস ফেজে চলে যায় 8000 কেলভিনে। এর উপরে যদি 10,000 কেলভিনে তুমি টেম্পারেচার নিয়ে যাও, তো all atom and molecules particles are ionized and ions are the main constituent particles of the matter। তার মানে সবকিছু আয়ন হয়ে যায় তখন। গ্যাস প্রথমে 8000 কেলভিনে গ্যাস হয়ে যায় সবকিছুই, তারপরে আরো টেম্পারেচার বাড়লে অ্যাটম এবং মলিকুল সবকিছু আয়ন হয়ে যায়। ওই ফেজটাকেই বলা হয় প্লাজমা ফেজ, এবং এটাকে বলা হয় যে ফোর্থ স্টেট অফ ম্যাটার। দ্যাট মিনস সলিড, লিকুইড, গ্যাস, তিনটা স্টেট আমরা জানতাম এতদিন। আসলে ফোর্থ স্টেট অফ ম্যাটার হচ্ছে প্লাজমা স্টেট। এটা খুবই একটা আধুনিক একটা তোমার সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট বলতে পারো। আমাদের এই জাহাঙ্গীরনগরের ফিজিক্সে প্রফেসর এ এম আমন, উনি এটার উপরে মেনলি কাজ করেন এবং খুবই ফেমাস এই ব্যাপারে উনি। প্লাজমা স্টেটটা হচ্ছে সেই স্টেটটা যখন এভরিথিং বিকামস আয়োনাইজ, অ্যাটম অথবা মলিকুল সবগুলো আয়ন হিসাবে থাকবে, সেটাই হচ্ছে প্লাজমা স্টেট। তো এই পলিমারাইজেশনটা কি, এটা হচ্ছে জাস্ট প্লাজমা কি জিনিস সেটা একটা ব্যাখ্যা। তুমি এই পলিমারাইজেশনটা কিভাবে হবে, এখানে বলা হচ্ছে প্লাজমা পলিমারাইজেশন অথবা গ্লো ডিসচার্জ পলিমারাইজেশন ইউজেস প্লাজমা সোর্স। প্লাজমা সোর্স ইউজ করে আমরা গ্যাসকে ডিসচার্জ করি, যেখান থেকে এনার্জি পাওয়া যায়। সেই এনার্জিটা অ্যাক্টিভেট করে ফ্র্যাগমেন্ট গ্যাসিয়াস ও লিকুইড মনোমারকে, স্পেশালি ভিনাইল গ্রুপ কন্টেনিং মনোমারকে, সেখান থেকেই পলিমারাইজেশনটা ইনিশিয়েট হয়। তাহলে প্লাজমা সোর্স আমরা ইউজ করে গ্যাসকে ডিসচার্জ করব, সেই ডিসচার্জের এনার্জি অ্যাক্টিভেট করবে মনোমারকে, সেখান থেকেই পলিমারাইজেশনটা ইনিশিয়েটেড হবে। এই জন্য এটার নাম হচ্ছে প্লাজমা পলিমারাইজেশন, যেহেতু আমরা প্লাজমা সোর্স ইউজ করে গ্যাসটাকে ডিসচার্জ করছি, সেখান থেকে যে এনার্জি পাওয়া যাচ্ছে সেই এনার্জিটাই মনোমারগুলোকে অ্যাক্টিভেট করে ইনিশিয়েট করতেছে পলিমারাইজেশনটা প্রসেসটা। এই জন্য এটাকে হচ্ছে প্লাজমা পলিমারাইজেশন প্রসেস। আচ্ছা, এখানে যে পলিমারগুলো হয় নর্মালি হাইলি ব্রাঞ্চ এন্ড হাইলি ক্রস লিঙ্ক পলিমার হয়। এই পলিমারাইজেশন টেকনিকে যে পলিমার তৈরি করা হয় এবং অ্যাডহিয়ার টু সলিড সারফেস ওয়েল, তার মানে সারফেসের উপরে সে খুব দৃঢ়ভাবে যুক্ত থাকতে পারে, অ্যাডহিয়ার করে সংযুক্ত থাকতে পারে সারফেসের উপরে। আচ্ছা, এইটার একটা বিগের একটা অ্যাডভান্টেজ হচ্ছে, মানে খুবই সুন্দর একটা অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে তুমি কোনো একটা সারফেসের উপরে যদি কোটিং করতে চাও, তাহলে সরাসরি সারফেসের উপরেই পলিমারাইজেশনটা করা যায়। তুমি মনোমারটাকে সারফেসে রেখে প্লাজমা সোর্স থেকে যদি এটাকে ইনিশিয়েট করো, তাহলে ওইখানেই পলিমার ফর্ম হয়ে এটা কোটিং তৈরি হয়ে যাবে সারফেসের উপরে। তোমার এক্সট্রা পলিমার তৈরি করে আবার এটাকে সলিউশনে নিয়ে ওইটার উপরে কোটিং দেওয়ার কোনো দরকার নাই। সরাসরি তুমি মনোমারটাকে সারফেসে রাখবা, সেখান থেকে প্লাজমা সোর্স থেকে পলিমারাইজেশনটা ইনিশিয়েট করলে সরাসরি কোটিং তৈরি হয়ে যাবে, পলিমারাইজেশন হয়ে কোটিংটা হয়ে যাবে সারফেসের উপরে। স্পেশালি যেই কোটিং এর কোনো ধরনের ছিদ্র থাকতে পারবে না, পিনহোল টাইপেরও ছিদ্র থাকা যাবে না, সেই ধরনের কোটিং এর জন্য এই পলিমারাইজেশনটা খুবই ইম্পর্টেন্ট। এবং দেখো 100 পিকোমিটার থেকে 1 মাইক্রোমিটার থিকনেসের কোটিং তৈরি করা সম্ভব উইথ সলভেন্ট ইনসলুবল, মানে যেই পলিমারগুলো সলিউশনে যাবে না, যার জন্য তুমি কোটিং করতে পারবে না, সেই ধরনের পলিমারগুলোকে আমরা সরাসরি খুবই পাতলা এবং ছিদ্রমুক্ত একটা কোটিং তৈরি করতে পারবো সারফেসের উপরে এই প্লাজমা পলিমারাইজেশন প্রসেসের মাধ্যমে। এই মনোমারগুলোকে সারফেসে রেখে প্লাজমা সোর্স থেকে আমরা যদি রেডিয়েশনটা দেই, তাহলে সাথে সাথেই পলিমারাইজেশনটা শুরু হবে এবং কোটিং হিসাবে সারফেসের উপরে বসে যাবে। এই হচ্ছে প্লাজমা পলিমারাইজেশনের একটা সংক্ষিপ্ত বর্ণনা। প্রথমে আমরা ডিফাইন করলাম প্লাজমা স্টেটটা কি উপরে, এরপরে আমরা দেখলাম প্লাজমা পলিমারাইজেশনটা শুরু হয় প্লাজমা সোর্স থেকে গ্যাস ডিসচার্জ করার মাধ্যমে। এই গ্যাস ডিসচার্জ থেকে যে এনার্জিটা পাওয়া যায়, সেই এনার্জিটাই মনোমারগুলোকে ইনিশিয়েট করে পলিমারাইজেশনের জন্য। আচ্ছা, আর এটা হাইলি ক্রস লিঙ্ক এবং ব্রাঞ্চ পলিমার তৈরি হয়, যেটা সারফেসে খুব সুন্দরভাবে লেগে থাকে। তার বিগেস্ট অ্যাডভান্টেজটা আমরা দেখলাম, যে সমস্ত পলিমারগুলো ওয়াটারে সলিবল হয় না, তাদের কোটিং করতে সমস্যা, তাদের ক্ষেত্রে সরাসরি আমরা মনোমারটা সারফেসে রেখে পলিমারাইজেশন করতে পারি প্লাজমার মাধ্যমে, তাহলে কোটিংটা সরাসরি হয়ে যাবে সারফেসের উপরে। এই কোটিং এর বৈশিষ্ট্য হচ্ছে এটা খুব থিন, পাতলা, এবং এটার কোনো ধরনের ছিদ্র থাকবে না, এর মধ্যে কমপ্লিটলি একটা কোটিং তৈরি হবে। এটি হচ্ছে প্লাজমা পলিমারাইজেশন। তাহলে এই ছিল আমাদের দেখো
কিছু পলিমারাইজেশন টেকনিক যেটা আমরা জানতে চাচ্ছিলাম। স্যার প্লাজমা পলিমারাইজেশন নিয়ে একটা কোয়েশ্চেন ছিল। বলো বলো। এটা হচ্ছে অ্যাপ্লিকেশনটা কোন সেক্টরে হয়? মানে 10,000 কেলভিন টেম্পারেচার তো মানে তৈরি করা এত ইজি না, তাহলে এটা হচ্ছে কোন সেক্টরে? এটা তো প্লাজমা তৈরি করার জন্য 10,000 কিলো কেলভিন দিয়ে তুমি প্লাজমা তৈরি করলা। স্যার প্লাজমা এই প্লাজমা সোর্সটা স্টেটে তুমি তো যায় আয়ন তৈরি হয় তো সেই এত টেম্পারেচারে। এখন পলিমারাইজেশন হওয়ার জন্য প্লাজমা সোর্স ইউজ করা হয়, তাহলে এই হ্যাঁ, প্লাজমা সোর্সটা কোথা থেকে আসতেছে? প্লাজমা তুমি সোর্স তৈরি করবা, এই টেম্পারেচার দিয়ে প্লাজমা স্টেটে নিতে হবে তোমাকে প্রথমে। স্যার এটাই প্লাজমাটা, জানতে চাচ্ছিলাম, তাহলে হ্যাঁ, অ্যাপ্লিকেশনটা মানে অ্যাকচুয়ালি কোন সেক্টরে হয়, যে এই যে আমাদের তোমার ল্যাবে বললাম তো যে তৈরি করা সম্ভব না। ধরো তোমার কোটিং করবা, একটা তোমার টেবিলের উপরে একটা কোটিং করতে চাও, ঠিক আছে, স্যার কিন্তু এমন একটা পলিমার দিয়ে তুমি কোটিং করতে চাও যেটা সলিউশনে নিয়ে তুমি সলিউবল করবা, সেটা হবে না, সলভেন্ট ইনসলিউবল পলিমারটা কিভাবে তুমি কোটিং করবা, তখন মনোমারটাকে এখানে রেখে তোমাকে প্লাজমা তৈরি করতে হবে। তুমি যেটা কনফিউশন, তোমার প্লাজমা তৈরি করে সেই সোর্স থেকে তোমাকে ইনিশিয়েট করতে হবে রিঅ্যাকশনটা, বুঝতে পারছো? প্রথমে জি স্যার, বুঝতে পেরেছি। প্লাজমা তৈরি করে দেবে, এই আর কি। জি স্যার। আচ্ছা, এরপরে খুব ছোট কিছু অংশ আছে, এটা দিয়ে আমি আজকে শেষ করে দেবো। সেটা হচ্ছে যে আমরা এতক্ষণ দেখলাম যে আমরা নতুন নতুন পলিমার তৈরি করে তার বিভিন্ন ইউজ করছি আর কি। এখন দেখো, আমরা পলিমার একেবারে নতুন তৈরি না করে কিছুটা মডিফাই করে কিন্তু পলিমারের নতুন ধরনের ব্যবহার করা সম্ভব। সেজন্য এখানে আমরা নাম দিয়েছি কেমিক্যাল মডিফিকেশন। তার মানে কেমিক্যাল মডিফিকেশন ইজ এ ভায়াবল অল্টারনেটিভ টু দা সিনথেসিস অফ নিউ পলিমার। আমরা ওই কস্টলি নিউ পলিমার না তৈরি করে আমাদের যে পলিমার গুলো আছে সেগুলোকে আমরা কেমিক্যাল মডিফাই করে কিভাবে নতুন ধরনের ব্যবহার করতে পারি সেটারই একটা বর্ণনা এখানে। যেমন ধরো, এটা অনেক কিছু লেখা আছে, অত পড়ে নিও, অত ইম্পর্টেন্ট না। ভালকানাইজেশন করলে প্রপার্টি ডেভেলপ করে, তোমরা এটা জানো সবাই। আবার তোমার যদি আমরা ফাংশনালাইজ করি পলিমারকে, সেটাও তার প্রপার্টিকে এনহান্স করে। তাহলে এইভাবে আমরা নতুন ধরনের পলিমার না তৈরি করে শুধুমাত্র কিছু কেমিক্যাল মডিফিকেশন করে আমরা নতুন ধরনের ইউজ করতে পারি পলিমার গুলাকে। কি ধরনের মডিফিকেশন হয়? যেমন ধরো ক্লোরোমিথাইলেশন করা যায়, সারফেস মডিফিকেশন করা যায়, আয়ন এক্সচেঞ্জ রেজিন তৈরি করা যায়। আমরা মেইনলি এই ক্লোরোমিথাইলেশন এবং আয়ন এক্সচেঞ্জ রেজিন এই দুটো একটু দেখি কিভাবে করা যেতে পারে। আচ্ছা, এই ক্লোরোমিথাইলেশন এখানে দেখো, এটা হচ্ছে স্টাইরিন পলিমার না, পলিস্টাইরিন। পলিস্টাইরিনের সাথে আমরা ক্লোরোমিথাইলেশন করে এই গ্রুপটা ইনকর্পোরেট করতে পারি। এরপরে তুমি এখানে নানা ধরনের ফাংশনাল গ্রুপ তুমি নিয়ে আসতে পারো। যেমন ধরো কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপ আনলে এইটা একটা নতুন ধরনের কিছু হয়ে গেল, তাই না? এটা ছিল স্টাইরিন, পলিস্টাইরিন শুধু, এখানে ফাংশনালাইজ পলিস্টাইরিন হওয়াতে এখানে আমরা এটাকে নানান কাজে ব্যবহার করতে পারবো। যেমন ধরো, একটা এক্সাম্পল দেওয়া আছে যে cross-linked polystyrene beds that have been chloromethylated provide anchor site for the sequential addition of amino acid. অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্সিয়াল এডিশনের জন্য এই ফাংশনালাইজ পলিস্টাইরিন বেডটাকে আমরা ইউজ করতে পারি। অথবা দেখো, এখানে আমরা ওয়াটার সলিবল পলিমার যদি তৈরি করতে চাই, তাহলে এখানে যদি আমরা নাইট্রোজেন একটা অ্যামিনো গ্রুপ আনি, তাহলে ওয়াটার সলিবল পলিমার তৈরি হবে। আয়ন এক্সচেঞ্জ রেজিন তৈরি করাও সম্ভব। তাহলে আমরা কি করলাম, পলিস্টাইরিন এটা ভেরি কমন পলিমার, নতুন কোনো পলিমার তৈরি না করে তাকে ফাংশনালাইজ করলাম, এবং এইটার জন্যই আমরা এটাকে নতুন ধরনের কাজে ব্যবহার করতে পারলাম। তাহলে এইটা একটা হচ্ছে কেমিক্যাল মডিফিকেশন অফ পলিমার। যদি জানতে চাওয়া হয় যে কেমিক্যাল মডিফিকেশন পলিমার কিভাবে হয়, তুমি এটা দিয়ে কয়েকটা এক্সাম্পল দেয় যে এই কাজে এটা ব্যবহার করতে পারে। এরপরে আমরা আরেকটা একটু যদি দেখি, আয়ন এক্সচেঞ্জ রেজিন। দুই ধরনের হয়, একটা ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিন, একটা হচ্ছে অ্যানায়ন এক্সচেঞ্জ রেজিন। ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিনে কি থাকতে হবে? একটা ফিক্সড নেগেটিভ চার্জ থাকতে হবে, তারা এই ধরনের আয়নগুলোকে এক্সচেঞ্জ করবে। আর অ্যানায়ন এক্সচেঞ্জ রেজিনে একটা ফিক্সড পজিটিভ চার্জ থাকতে হবে, তারা এই ধরনের আয়নগুলোকে এক্সচেঞ্জ করবে। এই দুইটা হচ্ছে এক্সাম্পল, ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিন এবং অ্যানায়ন এক্সচেঞ্জ রেজিন। দেখো, এটা আর কিছুই না, সেই পলিস্টাইরিনকে আমরা ফাংশনালাইজ করে এই আয়নগুলোকে তৈরি করেছি, যেটা রেজিন হিসেবে ইউজ হচ্ছে। শুধু পলিস্টাইরিন কিন্তু কখনোই রেজিন হইতো না। এই যে রেজিনের জন্য আমরা নতুন পলিমারও তৈরি করি নাই, শুধুমাত্র কিছু ফাংশনালাইজ করে কেমিক্যালি মডিফাই করে আমরা এই ধরনের আয়ন এক্সচেঞ্জ রেজিন তৈরি করলাম। তাহলে এই দুইটা হচ্ছে এক্সাম্পল অফ কেমিক্যাল মডিফিকেশন অফ পলিমার। লাস্টলি আরেকটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে পলিমার ডেরিভেটিভ তৈরি করতে পারি। কেন তৈরি করা দরকার পলিমেটিভ ডেরিভেটিভকে? বিশেষ করে সেলুলোজের ক্ষেত্রে। এখানে আমি একটু বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে, আমি যদি এটা না পড়ে শুধু বলি,
তোমার শুধু সেলুলোজটা হচ্ছে হাইলি ক্রিস্টালাইন এবং প্রচুর হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে সেটা খুবই কম্প্যাক্ট স্টেটে থাকে, এটাকে তুমি কোনোভাবেই সলিউবল করতে পারবে না। যেহেতু সলিউবল করা যাবে না, তাহলে এটাকে ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহার করতে পারবে, এটাকে প্রসেস করা যাবে না। এই অসুবিধা দূর করার জন্য আমরা তখন কি করি, সেলুলোজটার থেকে এই কয়েকটা স্টেপের মাধ্যমে সেলুলোজ অ্যাসিটেট তৈরি করি। এইটা কিন্তু আবার ওয়াটার সলিউবল এবং এটা ইজিলি তুমি মডিফাই করে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারো। তাহলে দেখো এই যে আমরা সেলুলোজ পলিমারটার কিছু অসুবিধা ছিল, সেই জন্য নতুন পলিমার না করে আমরা কি করলাম, এটাকে কিছু ডেরিভেটিভ তৈরি করলাম, করে দেখলাম যে এখন এটা আবার সুন্দর ব্যবহার করা যাচ্ছে। এই জন্য কিছু পলিমার ডেরিভেটিভ আমরা তৈরি করি সেলুলোজ থেকে, সেলুলোজ অ্যাসিটেটটা তৈরি করলাম। মেইন কারণ হচ্ছে সেলুলোজটা হাইলি ক্রিস্টালাইন এবং হাইড্রোজেন বন্ডেড ক্রিস্টালাইন পলিমার, এটাকে কিছুতেই সলিউশনে নেওয়া যায় না, কিন্তু আমরা যদি পলিমার সেলুলোজ অ্যাসিটেট তৈরি করি সেটা কিন্তু আবার চমৎকারভাবে সলিউশনে যায় এবং এটা দিয়ে আমরা ইন্ডাস্ট্রিয়ালি এটাকে প্রসেস করতে পারি। আরো দুইটা খুব ছোট জিনিস আছে, যেমন ধরো পলিভিনাল অ্যালকোহল, সেটা পলিভিনাল অ্যাসিটেটকে আমরা থেকে পলিভিনাল অ্যালকোহলটা তৈরি করতে পারি এবং এই পলিভিনাল অ্যালকোহলের তো বহুত ইউজ তোমরা ল্যাবেই করছো এবং এটা শুধুমাত্র দেখো একটু ডেরিভেটিভ তৈরি করার মাধ্যমে একটা পলিমার থেকে আরেকটা নতুন ধরনের পলিমার চলে আসতো, সেটাই যে এই ধরনের কাজে ইউজ হয়, স্টেবিলাইজিং এজেন্ট ইন ইমালশন পলিমারাইজেশন এন্ড থিকেনিং এন্ড জেলিং এজেন্ট, সেই কাজে এই পলিভিনাল অ্যালকোহলটা আমরা ইউজ করতে পারি। এইটা একটা এক্সাম্পল হচ্ছে পলিমার ডেরিভেটিভের, তার ইউজটা হচ্ছে এইটা। লাস্টলি আমরা পলিভিনাল বিউটাইলের এই যে এক্সাম্পলটা সেটাও দিতে পারি। এটা পলিভিনাল অ্যালকোহলের সাথে বিউটাইল অ্যালডিহাইড এটা রিঅ্যাক্ট করে ভিনাল বিউটাইল তৈরি করা হয়। এইটা দেখো এটা খুব ইন্টারেস্টিং একটা ইউজ হচ্ছে, এটা বলছে ইট ইজ ইউজড অ্যাজ দ্য ফিল্ম বিটুইন দ্য লেয়ার্স অফ গ্লাস ইন সেফটি উইন্ডশিল্ড। তোমরা দেখো যে 100 তলা বা তারও বেশি যে হাই রাইজ বিল্ডিং গুলো তৈরি করা হয়, তখন যে গ্লাসগুলো সেখানে ইউজ করা হয়, সেই গ্লাসগুলো ভেঙে যখন পড়ে, এটা যদি শার্প এইজ হইতো তাহলে অসংখ্য মানুষ মারা যেত। এখন কি করা হয়, এই পলিমারের একটা ফিল্ম দিয়ে সেটাকে আটকে দেওয়া হয়। তুমি দেখবা যে উইন্ডশিল্ডে বা গাড়িতে ঢিল দিলেও ভেঙে পড়ে না, সেটা ভেঙে যায় কিন্তু আটকানো থাকে, ছোট ছোট ইসে ভেঙে সেটা একদম শার্প এজ তৈরি হয় না। সেই কাজটা আমরা এই পলিমার দিয়ে করতে পারি এবং এইটা একটা নতুন পলিমার না, একটা ডেরিভেটিভ পলিমার। তাহলে এইভাবে আমরা পলিমার গুলাকে তাহলে কেমিক্যাল মডিফিকেশনের মাধ্যমে আমরা নতুন ইউজেবল পলিমার তৈরি করতে পারি, অথবা পলিমার ডেরিভেটিভ তৈরি করেও আমরা নতুন ইউজের পলিমার তৈরি করতে পারি। এইভাবে আমরা একদম নতুন পলিমার না করেও তোমার এই জিনিসগুলা আমরা তৈরি করতে পারি। লাস্টলি দেখো এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ। আমি নর্মালি যেটা করি, একটা কিওয়ার্ডিং করার চেষ্টা করি, একেবারে সিম্পল একটা কিওয়ার্ডিং। তাহলে এই চ্যাপ্টারে আমরা কি পড়লাম, স্টেপ গ্রোথ পলিমারাইজেশন পড়েছি, চেন গ্রোথ পলিমারাইজেশন পড়েছি, তার মধ্যে এই জিনিসগুলো ছিল, পলিমারাইজেশন টেকনিকগুলো পড়েছি, কেমিক্যাল মডিফিকেশন এন্ড প্রিপারেশন অফ পলিমার ডেরিভেটিভ। এই যে কিওয়ার্ডস গুলো তোমার সামনে থাকলে তুমি কিন্তু এট এ গ্ল্যান্স বুঝতে পারতেছো যে এর মধ্যে কি ছিল। আমি আশা করবো তোমরা যখনই কোনো চ্যাপ্টার পড়বা, শুধু পলিমারের ক্ষেত্রে না, এই কিওয়ার্ডিং গুলা করবা, তাহলে তোমার ওই চ্যাপ্টারের এন্টায়ার জিনিসগুলো তোমার এট এ গ্ল্যান্স তোমার চোখের সামনে ধরা দিবে এবং তুমি ইজিলি বুঝতে পারবে যে এই জিনিসগুলো তোমাকে সেই চ্যাপ্টার থেকে পড়তে হবে। তাহলে ঠিক আছে, আজকের মতো এখানেই থাক।